প্রিয় শিক্ষার্থীরা, আজকের একটা ভিডিওতে তোমার অনুশীলনী 1.1 ফুললি কমপ্লিট করে দিব। 1 নং যে প্রশ্নটা লেখা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে প্রথমেই তোমার মৌলিক সংখ্যা চিনতে হবে। দেখো, মৌলিক সংখ্যা আমি লিখে দিচ্ছি, জাস্ট টানা মুখস্থ করে ফেলবা। মৌলিক সংখ্যা আপাতত তুমি প্রথম কয়টা মুখস্থ রাখবা, যেমন মৌলিক সংখ্যা 2 থেকে শুরু, 2, 3, 5, 7, 11, 13, ঠিক আছে, 11, 13, 17, তারপরে 19, 23, জাস্ট এই কটা আপাতত মুখস্থ রাখবা। ডট আরো আছে। সো তোমার দেখো, মৌলিক সংখ্যাগুলোকে কিন্তু অন্য সংখ্যা দ্বারা ভাগ যায় না। মানে যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, ওগুলো মৌলিক সংখ্যা। মানে তুমি দেখো, 19কে তুমি ভাগ করতে পারবা কোনো সংখ্যা দ্বারা? ভাগ যায় না। 23কে ভাগ করতে পারবা? যায় না। 17কে ভাগ করতে পারবা? ভাগ করতে পারবা না। মানে কোনো নামতা বললে 17 হয় না। 13কে কোনো নামতা বললে 13 হয় না। তোমরা 13কে ভাগ করা যায় না। এগুলা ভাগ করা যায় না, এই জন্য এগুলো মৌলিক সংখ্যা। তোমার কাজ হইলে মৌলিক সংখ্যা একদম এই কয়টা আপাতত মুখস্থ রাখবা তোমার অঙ্ক করার জন্য, মানে খুব শর্টকাটে সহজ অঙ্ক করার জন্য। এখন দেখো, একের ক বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। মানে 169 কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে ক নং দিয়ে জাস্ট 169 লিখবা, এই চিহ্ন দিবা। দেওয়ার পরে এইখানে এমন মৌলিক সংখ্যা লিখবা যা দিয়ে 169কে ভাগ করা যায়। ঠিক আছে, 2 দিয়ে যায় না, 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, 11 দিয়ে ভাগ করা যায় না। জাস্ট 13 দিয়ে 169কে ভাগ করা যায়। জাস্ট তাহলে এখানে 13 লিখবা। তাহলে 13 দিয়ে 169কে ভাগ করলে ভাগফল হয় 13, ওই ভাগফলটা এই নিচে লিখবা। ঠিক আছে, অতএব আমরা এইভাবে লিখতে পারি যে এখানে 169 সমান, তাহলে 169 যে আমরা মৌলিক গুণনীয়ক গুলা কোন কি পাইলাম? 13 আর 13। তাহলে 13 গুণ 13, 13 গুণ 13। ঠিক আছে, সো 13 পাইছি এই 169 এখন কাজ হলো অতএব বর্গমূল। অতএব 169 এর বর্গমূল। তাহলে বর্গমূল কত হবে? বর্গমূল সমান কার বর্গমূল? 169 এর বর্গমূল। জাস্ট 169 লেখা, 169 লেখার পরে কি করবা? বর্গমূল চিহ্নটা দিবা। এটা হলো তোমার বর্গমূল চিহ্ন, এই যে এটা এইভাবে দেয়। ঠিক আছে, তার মানে 169 এর বর্গমূল চিহ্ন দিয়ে 169 লিখবা, এই যে √169। সো এখন কি করবা? এইখানে তোমার জোড়ার থেকে জাস্ট একটা লিখবা, 13 আর 13, 13 থেকে একটা 13 লিখে দিবা, দুইটা 13 থেকে একটা 13 লিখবা। এই হইলো বর্গমূল। ঠিক আছে, তুমি দেখো তারপরে খ নংটা, আচ্ছা সরি, একের খ কত আছে? 529। এই যে 529 লিখবা, 5, 2, 9। জাস্ট কি করবা? কাজ হলো এখানে এমন সংখ্যা লিখবা যা দিয়ে 529কে ভাগ করা যায়। তোমার 23 দিয়ে 569কে ভাগ করা যায়, 23 দিয়ে, অন্য কোনো দিয়ে ভাগ করা যায় না। জাস্ট 23 দিয়ে ভাগ করা যায়। 23 দিয়ে 529কে ভাগ করলে ভাগফল হয় 23, এই 23 এইখানে লিখলাম ওইটার মতোই এখানে। তার মানে 529 সমান লেখা যায় কত? 23 গুণ 23, 23 গুণ 23। অতএব 529 এর বর্গমূল কত? √529। জাস্ট এখান থেকে একটা নিবা, এটা অ্যান্সার। এরপরে গ নংটা 1500 কত আছে? 21 আছে। দেখো এখানে 1521কে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে 1521কে ভাগ করলে হয় 507, 507কে আবার 3 দিয়ে ভাগ যায়, ভাগ করলে হয় 169, 169কে 13 দিয়ে ভাগ যায়, 13 দিয়ে ভাগ করলে 13। যখন এটা নিয়ে নিচে যখন মৌলিক সংখ্যা আসবে ওই পর্যন্তই শেষ। সো এখানে তার মানে আমরা 1521 সমান কি পাইলাম? 3 পাইছি, এই 3 পাইছি, 3, 3, 13,
ইন্টু কত 13। এগুলা জোড়া বানাবা, 3 গুণ 3, এই একটা জোড়া, 13 আর 13, এই আরেকটা জোড়া, সরি 13 জোড়া বানাইলাম। অতএব 1500 জোড়ার থেকে জাস্ট একটা নিবা, 21 এর বর্গমূল কত, রুট ওভার 1521। জাস্ট এই জোড়ার থেকে আমরা 3 নিলাম, গুণ এই জোড়ার থেকে আমরা দুইটা 13 থেকে একটা 13 নিব, ঠিক আছে। 3 13 কত 39, এই হইল বর্গমূল, এই হইল উত্তর। 1521 এর বর্গমূল কত 39। এরপরে ঘ নাম্বার আছে কত আছে, এটা আছে তোমার 11025, 11025। এমন সংখ্যা লাগবে যাতে এটা দিয়ে এটাকে ভাগ যায়, ওই রকম সংখ্যা হলো 3 দিয়ে এটাকে ভাগ করলে 3675। আবার এটাকে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ মানে ছোট সংখ্যা থেকে ভাগ দেওয়া শুরু করবা। 3 দিয়ে ভাগ দিলে 1225, আবার 5 দিয়ে ভাগ করলে 245, 245 কে আবার 5 দিয়ে ভাগ করলে ভাগফল 49, 49 কে 7 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ করলে 7, ঠিক আছে। অতএব 11025 সমান আমরা লিখতে পারি কত, 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু কত 7, জোড়া আকারে এভাবে লিখবা, 3 ইন্টু 3, 5 ইন্টু 5, জোড়াগুলোর ব্র্যাকেট দিয়ে আটকে দিবা, 7 ইন্টু 7। বর্গমূলের সিস্টেমটা হলো জোড়ার থেকে একটা একটা নিতে হবে। অতএব 11025 এর বর্গমূল সমান রুট ওভার 11025, ঠিক আছে। তোমার 3 নিবা ইন্টু 5 নিবা ইন্টু দুইটা থেকে একটা 7 নিবা, তাহলে এই তিনটা গুণ করলে তোমার মান আসবে 105। কত 105, এইটাই হলো এত, এর বর্গমূল 105, এইটাই হলো কি অ্যান্সার। তোমাদের গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলি, তোমার প্রতিটা অনুশীলনী কিভাবে কমপ্লিট করবা। অনুশীলনী কমপ্লিট করার নিয়ম হলো অনুশীলনীর অঙ্কগুলো আগে কমপ্লিট করবা, অনুশীলনী, ঠিক আছে। অনুশীলনীর সবগুলো অঙ্ক কমপ্লিট করবা, তারপরে ওই অনুশীলনীর যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে ওগুলো পড়বা, তারপরে ওই অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন পড়বা, সংক্ষিপ্ত, ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন পড়বা। তারপরে তুমি ধরো সৃজনশীল পড়বা, তারপর কি পড়বা সৃজনশীল। তার মানে একটা অনুশীলনীর অঙ্ক কমপ্লিট করার পরে তোমার পরীক্ষায় কিভাবে আসে, পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসে, সংক্ষিপ্ত প্রশ্ন আসে, সৃজনশীল আসে। সো এইভাবে কমপ্লিট করতে হবে। আর এই জন্যই আমার যে কোর্স, তোমার গণিতের যে কোর্সটা, ওই কোর্সে কিন্তু ভাই এইভাবে পড়াচ্ছি। তুমি দেখো, আমি দেখাচ্ছি তোমার ভিডিও লাইট অফ করি, তাহলে এই কোর্সের ভিডিওগুলো তোমরা ভালোভাবে দেখো। যেমন এই ভিডিওটাই দেখো, এই যে তোমার এই ভিডিওটা, অর্থাৎ এটা কোর্সের ক্লাসগুলো, এগুলো ফেসবুক থেকে তোমরা দেখতে পারবা। যেমন অনুশীলনী কত 6.1 সম্পূর্ণ সমাধান, এমসিকিউ সিকিউ এসকিউ সহ। এসকিউ মানে শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন, আর সিকিউ মানে হলো তোমার সৃজনশীল। এখন দেখো, সো এই যে ক্লাসটা, এই যে এই ভিডিওটা, যেমন 1 ঘন্টা কয় মিনিট, 1 ঘন্টা তোমার 1 ঘন্টা 32 মিনিটের ক্লাস। এটা দেখা যাচ্ছে কি, একটু দেখাই। এই ক্লাসটা হলো তোমার এই যে 1 ঘন্টা 32 মিনিটের ক্লাস। তো এই 1 ঘন্টা 32 মিনিটে ভাই কি করছি, তোমার 6.1 এর সবগুলা অঙ্ক সমাধান করছি, প্লাস এই 6.1 এর গুরুত্বপূর্ণ এমসিকিউ সিকিউ এসকিউ কমপ্লিট করছি,
ঠিক আছে, মানে সৃজনশীল সব কিছু, মানে একটা ভিডিওতে তোমার অনুশীলনীর অঙ্ক, সৃজনশীল, এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমপ্লিট করছি, মানে এই অনুশীলনীর যত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে কমপ্লিট করছি। এখন কোর্সে তুমি প্রতিটা অনুশীলনী এইভাবে পেয়ে যাবা। ওইটার আমি লাইটটা দিচ্ছি এখন। ওইটার মূল্য কোর্সের মূল্য মাত্র 410 টাকা। মানে তুমি 2026 সালের যে কোনো সময় যদি ভর্তি হও, এই ক্লাসগুলো তুমি দেখতে পারবা। এই ক্লাসগুলো এই গ্রুপে কিন্তু সব সময় থেকে যাবে, ঠিক আছে, রেকর্ডেড থাকছে। যারা ভর্তি হবে এই নাম্বারে যোগাযোগ করবা, 01877837400। এই একটা কোর্সই যথেষ্ট, তোমার আর কোনো স্যারের কাছে প্রাইভেট পড়তে হবে না, ঠিক আছে। তুমি যদি আমার অঙ্কগুলো যারা বুঝো, তোমার কারণ প্রতিটা অধ্যায়ের প্রতিটা অনুশীলনী ফুল কমপ্লিট হবে একটা কোর্সেই। এই নাম্বারে জাস্ট যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা অথবা ইমোতে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ অথবা ইমো, তোমরা যে কোনো জায়গায় তুমি যোগাযোগ করতে পারো, এই নাম্বারে যোগাযোগ করতে হবে, TSAAA হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। এখন দেখো পরবর্তী অঙ্কগুলা করে দিই। এখন তোমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, এটা করাবো। দেখো 2 এর ক নাম্বারটা করে দেই। প্রথমেই সংখ্যাটা লিখবা, তাহলে 2 এর ক। দেখো ধরো এখানে সংখ্যাটা হলো কত, 2 2 কত 5, তাহলে 2 2 5, ঠিক আছে, সংখ্যাটা লিখবা। তারপরে ডান দিক থেকে জোড়া বানাবা, ডান দিক থেকে মানে এই দিক থেকে, এই যে 2টা নিয়ে উপরে একটা দাগ দিবা, এই হলো এক জোড়া। আর এটা তো জোড়া হচ্ছে না একটা, তাহলে ওইটা ফাঁকা রেখে দিবা, ওইটা ওইভাবেই রেখে দিবা, ঠিক আছে। আর প্রত্যেক জোড়ার উপর রেখা চিহ্ন দিতে হয়, এই যে রেখা চিহ্নটা দিছি, রেখা চিহ্ন দিছি, ঠিক আছে। তারপরে কি করবা, খাড়া দাগ দিবা, এই ডান পাশে খাড়া দাগ দিবা, এই যে এই খাড়া দাগ দিলাম। তারপর কি করবা, এইখানে এমন প্রথম জোড়ার কত 23, এর পূর্ববর্তী সংখ্যা তো, এখন দেখো এটার তার আগে কত আছে, 2 আছে। এখানে 2 এর বর্গ সংখ্যাগুলো তোমার চিনতে হবে, ঠিক আছে। তোমার বর্গ সংখ্যা কোনগুলা, যেমন 1 এর বর্গ কত, 1 এর উপর পাওয়ার 2 দিলে কত হয়, 1 হয়। তার মানে 1 এর বর্গ সংখ্যা হইল 1। 2 এর এই যে বর্গ দিলাম, বর্গ মানে পাওয়ার স্কয়ার, এই পাওয়ার 2 কে বলা হয় বর্গ। এই যে 2 এর বর্গ কত 4, যেমন 3 এর পাওয়ার 2 দিলাম, এর মানে পাওয়ার যত ওই সংখ্যাটা ততটা গুণ, মানে 2টা 3 গুণ করলে কত হয় 9, তার মানে 3 এর বর্গ 9। এই যে এগুলো হলো বর্গ সংখ্যা, এগুলো কি সংখ্যা, বর্গ সংখ্যা। তোমার এই বাম দিকের এই যে সিঙ্গেল যে সংখ্যাটা আছে, বাম দিক থেকে তোমার এইখানে আসতে হবে, মানে এই 2 এর 2 তো বর্গ সংখ্যা না, 2 কি বর্গ সংখ্যা, 1 বর্গ সংখ্যা, 4 বর্গ সংখ্যা, 9 বর্গ সংখ্যা, 2 বর্গ সংখ্যা। তার মানে এই 2 এর আগের বর্গ সংখ্যা কত, 1। সো এখানে 1 লিখবা, ঠিক আছে, 1 লিখবা। পরে এখানে আবার দাগ দিবা, আর এইখানে কত লিখবা, এই 1 এর বর্গমূল কত, এই যে এই 1 কে বলা হয় বর্গমূল, এই 2 কে বলা হয় বর্গমূল, ঠিক আছে। এই 3 কে বলা হয় বর্গমূল। যেমন 4 এর বর্গমূল হইলো কত, 2, 9 এর বর্গমূল কত, 3। তাহলে 1 এর বর্গমূল কত, 1 এর বর্গমূল কত, 1 এইখানে লিখবা। এখন কি করবা, এখন জাস্ট বিয়োগ করবা, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1। আর উপরের থেকে যে জোড়াটা থাকবে ওই জোড়াটা তোমার নামাইতে হবে, সম্পূর্ণ জোড়াটাই নামাবা। তাহলে এই 2 আর 5 নামাইলাম, এই হলো, এইভাবে তুমি হিসাব করো। তারপরে এখন আবার এই পাশে তুমি কি করবা, খাড়া দাগ দিবা, এইখানে দিবা, এইখান দিয়া এই 1 এর দ্বিগুণ কত, 2, এই 2 এইখানে লিখবা, এখানে ফাঁকা রাখবা, ঠিক আছে, ফাঁকা রেখে 2 লিখবা। এখন এই পাশে এমন সংখ্যা লিখবা, আবার ওই সংখ্যাটা এইখানের ওই সংখ্যার গুণ করলে যেন 125 এর কাছে হয়। যেমন আমি 2 এর পরে ধরো 5 লিখলাম, এই 2 এর পরে 5 তুমি আগে চেক করে লিখবা। সো আমি 2 এর পরে 5 লিখলাম, সো আবার এইখানে যেহেতু 2 এর পরে আমি 5 লিখছি, ধরো 2 এর পরে 5 লিখলাম, সো আবার তারপর হইলে কত, 25। এই 25 রে আবার ওই 5 দিয়ে গুণ করতে হবে, মানে এখানে যা লিখবো ওইটা গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে 25 কে গুণ করলে কত হয়, 125 হয়। ওই 125 এই 125 এর নিচে লিখবা,
ঠিক আছে, মানে এখানে এখানে এমন সংখ্যা লিখবা যেন ওই সংখ্যা দিয়ে আবার এইখানে যে নতুন যে সংখ্যাটা হবে ওই সংখ্যারে গুণ করলে যেন এই সংখ্যার সমান হয় অথবা এর কাছাকাছি হয়। ঠিক আছে, আর এখানে কত লিখছি 5, এইখানেও তোমার 5 লিখতে হবে। তারপরে বিয়োগ করবা, বিয়োগ করলে কত হয় 0 হয়। তাহলে এখানে কত আসলো 15 আসলো। এই 15 হইলো কত 225 এর কি মানে ভাগের সাহায্যে বর্গমূল, 225 এর বর্গমূল। অতএব আমরা লিখবো যে অতএব 225 225 225 এর বর্গমূল। বর্গমূল মানে কি 225 এর উপর কি দিতে হবে তোমার রুট ওভার চিহ্ন দিতে হবে। তাহলে কত হয় তোমার 15। এই যে এইখানে যা আসে ওইটাই কত 9 6 1। এখন দেখো 9 6 1 তোমার কি কাজ জোড়া বানাবা এই ডান দিক থেকে এই এক জোড়া, আর এটা তো জোড়া হবে না একটা সংখ্যা, সো জোড়া হবে না, তাহলে একটাই জোড়া হয়েছে। তাহলে এইভাবে খাড়া দাগ দিবে ডান পাশে, দেওয়ার পর এখানে যে এই দিক থেকে হিসাবটা আসতে হবে। ঠিক আছে, জোড়া থাক অথবা জোড়া ছাড়া থাক, জোড়া ছাড়া কত আছে 9 আছে, আর যদি জোড়াও থাকতো তাও আমরা ওই হিসাবটাই করতাম, একই রকম নিয়ম। কি করতে হবে 9 এর বর্গমূল কত, 9 এর বর্গমূল কত তোমার এটা জানতে হবে। 9 এর বর্গমূল কত তুমি একদম তুমি দেখবা যে কত হয় 9 এর বর্গমূল, এই রুট ওভার 9 মানে কত 3। সো 9 এর বর্গমূল কিন্তু 3 লিখতে হবে এইখানে, আর এইখানে 9 লিখতে হবে। এখন বিয়োগ করবা, সো তোমার দেখো বিয়োগ করলে এটা থেকে বিয়োগ করলে তো 0টা লেখার প্রয়োজন নেই, তখন উপরে জোড়াটা নামাবা 61, এভাবে খাড়া দাগ দিবে এইখানে, এটার দ্বিগুণ এইখানে লিখবা। 3 এর দ্বিগুণ কত, 3 এর দ্বিগুণ কিন্তু 6 এখানে লিখবা। এখানে এমন সংখ্যা লিখবা আবার ওইটা দিয়ে যেন এটারে গুণ করলে 61 কাছাকাছি হয়। যদি আমরা 6 এর পরে 1 লিখি, আবার মানে 6 এর পরে যদি 1 লিখি আবার 1 দিয়ে যদি 61কে গুণ করি তাহলে কিন্তু 61 হয়। সো 61 হচ্ছে এখানে 1 লিখতে হবে, এইখানেও তার মানে এইখানে যা লিখবে এইখানেও তাই লিখবা, পরে আবার বিয়োগ করবা, বিয়োগ করলে 0 হয়। ঠিক আছে, অতএব বর্গমূল তাহলে কত আসলো 31। অতএব 9 6 1 এর বর্গমূল কত 9 6 1 রুট ওভার দিয়া কত হয় 31 হয়, এটাই উত্তর। এরপরে ঘ নাম্বারটা তোমার 3 9 6 9 3 9 6 9 এভাবে দাগ দিবা, জোড়া বানাবা, এক জোড়া দুই জোড়া। এখন এইখানে তোমার এমন সংখ্যা লিখবা আবার ওইটার বর্গ করলে যেন 39 হয়। সো 39 হয় অথবা 39-এর কাছাকাছি হয়। যেমন আমি যদি এখানে তোমার কত লেখা যায়, ধরো 5 লিখলাম, আবার 5-এর উপর বর্গ দিলে হয় কত 25 হয়, মানে 5 দুইটা গুণ, তাহলে হয় কত 25 তো 39-এর কাছাকাছি। এখন 6 দেখি, 6 নিব আমরা, 6 এর উপর বর্গ দিলে কত হয় 36 হয়। আবার 7-এর উপর বর্গ দিলে কত হয় 49 হয়। বেশি নেওয়া যাবে না 39-এর, তার মানে আমাদের নিতে হবে কিন্তু 6-এর উপর 6 নিতে হবে। এখানে 6 নিব, 6-এর বর্গ করলে মানে 6-এর সাথে আরেকটা 6 গুণ দিলে কত হয় 36 হয়। ঠিক আছে, তো এখন এটা থেকে এটা বিয়োগ করলে 36 37 38 39 3 হয়। আর তো উপরের থেকে সরাসরি জোড়া নামাইতে হবে, একটা নামাইলে হবে না, ভাগের মতো না, দুইটা করে না, একবার একসাথে জোড়া নামাইতে হবে। 69 নামাইলাম, এটার দ্বিগুণ কত 12 এখানে লিখবো। এখানে এমন সংখ্যা লিখবো আবার ওইটা দিয়ে গুণ করলে যেন 369-এর কাছাকাছি হয়। যদি আমরা 112-র পরে যদি আমরা 2 লিখি তাহলে কিন্তু হচ্ছে না, আবার ওই 2 দিয়ে যদি 122-কে গুণ করি তাহলে কিন্তু 2 দুগুণে কত 4 দুগুণে 4 2 1 2 240 হয়। আচ্ছা, আমরা যদি 3 লিখি তার মানে 12-র পরে যদি 3 লিখি আবার 3 দিয়ে এটারে গুণ করব, 3 দা গুণ করলে 3 আর 3 গুণ করলে 9, 3 আর 2 গুণ করলে 6, 3 আর 1 গুণ করলে 3, 3 6 9, হ্যাঁ হয়ে গেছে। তার মানে 3 লিখতে হবে, 3 6 9 হয়। মানে এখানে 3 লিখলাম, আবার 3 দিয়ে 123-কে গুণ করলে 369 হয়। তার মানে এইখানে যেহেতু 3 লিখছি 12-র পরে, সো এইখানেও 3 লিখতে হবে, আর বিয়োগ করলে হয় কত 0। অতএব তোমার অতএব 3 9 6 9 এর বর্গমূল কত, 6 3, এটাই।
বর্গমূল সমান আগে জাস্ট 3 9 6 9 লিখবা, রুট ওভার দিয়ে তারপরে লিখবা 6 3। ঠিক আছে, এটাই হলো কি উত্তর। এটা কিন্তু বোঝানোর জন্য জাস্ট এক্সট্রা ভাবে এটা দেখেছি। এটাই হলো কি উত্তর, এইটুক। আশা করি এটা কিভাবে করলাম বুঝতে পারছো। এরপরে ঘনংটা, ঘনং ঘনং তোমার কি করছি দেখো, 1 0 4 0 4। ঠিক আছে, 1 0 4 0 4। জাস্ট কি করবা, জোড়া বানাবা, 1 জোড়া 2 জোড়া, এটা তার জোড়া বানানো যায় না, রেখে দিবা। এখানে আমরা যেহেতু 1 আছে, তার মানে এখানে আমরা 1 আবার 1-এর বর্গ কিন্তু 1 একই হয়, পরে বিয়োগ করব, এ থেকে বিয়োগ করলে 0 হয়। এক জোড়া নামাবো, এখানে 1 জোড়া নামা, প্রথমে 0 4 নামাইলাম। 1-এর দ্বিগুণ কত, 2। সো তারপরে এখানে এমন সংখ্যা লিখবো যা তুমি 0 থেকে শুরু করবা। ঠিক আছে, সংখ্যা লিখবো এখন 0 থেকে, যদি এখানে যদি 0 লিখি, আবার 0 দিয়ে এটারে গুণ করলে, কারণ আমরা 4-এর বড় যাইতে পারবো বেশি। যদি 2-এর পরে 1 লিখতাম, দেখো 2-এর পরে 1 লিখে আবার 1 দিয়ে যদি 21 কে গুণ করতাম, 21 হয়ে যেত, তাহলে তো 21 হচ্ছে, 4 হচ্ছে না। 0 4 মানে কত, 4। সামনে 0 তার ভ্যালু নাই, 4 4 তো হচ্ছে না। এই জন্য আমরা যদি 2-এর পরে 0 লিখি, আবার এই 0 দিয়ে যদি তোমার এই 20 কে গুণ করি, 0 দা কোনো কিছু গুণ করলে 0 হয়, তাহলে 20 কে 0 দা গুণ করলে 0 হবে। তো তার মানে আমাদের 4-এর থেকে ছোট হইতেছে। আর যদি 1 লিখতাম তাহলে 21 হয়ে যাইতো, যেমন 0 4-এর থেকে 21 তো বড়। সো তার মানে আমাদের এখানে 2-এর পরে 0ই লিখতে হবে, তাহলে 0 0 পাই আমরা। তার মানে 0 দা 0 গুণ করলে 0, 0 দা 2 কে গুণ করলে 0 0 0 হয়। তার মানে 2-এর পরে কত লিখছি, 0, তার মানে এখানে 0 লিখতে হবে। তারপর বিয়োগ করলে কত হয়, তাহলে 4 হয়। এইখানে কিন্তু একটা জোড়া নামাইছিলাম, এই যে আরেকটা জোড়া রয়ে গেছে, ওইটাও নামাচ্ছি এখানে, 0 4 0 4। ঠিক আছে, 4 0 4। সো এখানে আবার কি করবা, এখন এই 10-এর দ্বিগুণ কত, 20 20 এইখানে লিখবা। তো এখানে আবার এমন কিছু লিখতে হবে যেন 4 0 4-এর কাছাকাছি হয়। যদি আমরা 0 লিখতে সবই 0 হচ্ছে, তাহলে 1 যদি লিখতাম, 20-এর পরে 1 লিখি, 1 দিয়ে আবার এটা গুণ করলে কিন্তু 200 একই হয়, হচ্ছে না। তার মানে আর যদি 20-এর পরে 2 লিখি, আবার 2 দিয়ে এই টুকরে গুণ করি, 2 2 4, 2 আর 0 গুণ করলে 0, মানে 0 সাথে যা গুণ করলে 0ই হবে। 2 আর এই 2 গুণ করলে কত হয়, 4 4 0 4 হয়। তার মানে এইটার 20-এর পরে কত লিখতে হবে, এখানে 2 2 লিখলে, আবার 2 দিয়ে এইটুককে গুণ করলে, মানে 202 কে গুণ করলে হয় 404। তাহলে মিলে গেছে। এখানে যদি 2 লিখছি, তাহলে এখানে আবার তোমার 2 লিখতে হবে। ওকে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, 0। অতএব 10404 এর বর্গমূল সমান রুট ওভার 10404 রুট ওভার 10404। এটা কত হয়, 102। এটাই কি অ্যান্সার। এখন দেখো 3 নং বলছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। জাস্ট একদম ইজি, এই 3 নং 1 নং একই রকম ভাবে করতে হবে। ঠিক আছে, জাস্ট দেখো, তাহলে তোমার প্রথম কাজ হইলো 3-এর ক, প্রথম কাজ সংখ্যাটা উঠাবা। সংখ্যাটা কত আছে, 1 4 7। তারপরের কাজ এই সংখ্যাটাকে তোমার মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে, মানে এই সংখ্যাকে যেই মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায় ওগুলা বের করতে হবে। মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করার নিয়ম এইভাবে দিবা। পরে এখানে এমন সংখ্যা লিখবা যা দিয়ে 147-কে ভাগ করা যায়। যেমন এমন মৌলিক সংখ্যা লিখবা 2 দিয়ে ভাগ যায় না, 3 কিন্তু মৌলিক সংখ্যা 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে 147-কে ভাগ করলে ভাগফল হয় 49। আবার 49-কে 7 দিয়ে ভাগ যায়, হয় কত, 7। এই মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম আমরা। অতএব এখানে তার মানে 147 সমান হইল তোমার কত, 3 গুণ 7 গুণ কত, 7। ঠিক আছে, তারপরে জোড়া বানাবা। তাহলে 3 তো একটাই আছে, তাহলে ওইটার জোড়া হবে না, 7 2টা আছে, 7 দিয়ে জোড়া হবে, যে 7 গুণ কত, 7। তাহলে জোড়াবিহীন কত আছে, 3 কিন্তু জোড়াবিহীন। ওইটা লিখবা যে এখানে 3 আছে, কয়বার আছে, একবার আছে, 3 আছে একবার,
একবার, অর্থাৎ একবার আছে মানে ওইটা জোড়াবিহীন, অর্থাৎ জোড়াবিহীন, জোড়াবিহীন। তো তাহলে কি হবে যে 3 কি জোড়াবিহীন একবার আছে, এবং 7 কিন্তু কয়টা আছে, দুইটা আছে, 7 আছে, 7 আছে দুইবার, 7 কি আছে দুইবার আছে, 7 আছে দুইবার, অর্থাৎ দুইটাই মানেই তো জোড়া, অর্থাৎ জোড়ায়, জোড়ায়, অর্থাৎ জোড়ায়। 3 যদি জোড়া থাকতো, 3 যদি জোড়ায় থাকতো, তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা। 3 যদি জোড়ায় থাকতো তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা হতো, পূর্ণবর্গ সংখ্যা হতো। কাজেই এই 147 যদি তুমি আর পূর্ণবর্গ সংখ্যা বানাইতে চাও, কাজেই 147 কে পূর্ণবর্গ করার জন্য 3 দ্বারা গুণ করতে হবে, অতএব ক্ষুদ্রতম সংখ্যা বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে ওই যে ওইটাই ক্ষুদ্রতম সংখ্যা হলো কত 3, এটার উত্তর হলো কত 3, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে 3 খ, দেখো এটা কত আছে 384, এইটাকেও বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এই গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা কিন্তু তোমার তুমি যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করো তো ওগুলো জোড়ায় থাকে, কিন্তু এইখানে কিন্তু জোড়ায় 3 কিন্তু জোড়ায় ছিল না, এই জন্য এই 147 কিন্তু পূর্ণবর্গ না। এটা পূর্ণবর্গ করতে হলে আরেকটা 3 প্রয়োজন হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, 347কে আগে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করবা, এই জন্য মৌলিক সংখ্যা দ্বারা 384কে প্রথমে ভাগ শুরু করবা। মৌলিক সংখ্যা কত, যেহেতু শেষে জোর আছে তার মানে 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে এটারে ভাগ করলে হয় 192, আবার এটার 2 দিয়ে ভাগ করবা তাহলে হয় কত 96, আবার এটারে 2 দিয়ে ভাগ করলে হয় কত 48কে আবার 2 দিয়ে ভাগ করলে 24কে আবার 2 দিয়ে ভাগ করলে 12কে 2 দিয়ে ভাগ করলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, শেষে যখন মৌলিক সংখ্যা আসবে তখন হিসাবটা শেষ। 3 কিন্তু মৌলিক সংখ্যা, এই জন্য হিসাব শেষ। অতএব 384 সমান, তাহলে কয়টা 2 পাইছি, 1 2 3 4 5 6 7টা 2 পাইছি, আর একটা 3 পাইছি। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6 গুণ 2 হলো 7, আর গুণ কত 3। তারপরে জোড়া বানাবা, 2 গুণ 2, 2 গুণ 2, 2 গুণ কত 2 আর কত 3 জোড়াবিহীন থাকছে, ঠিক আছে। 2 আর 3 কে জোড়াবিহীন, লিখে দিবা যে এখানে গুণনীয়ক 2 ও 3 জোড়াবিহীন, তারপরে লিখবা যে কাজেই পূর্ণবর্গ সংখ্যার হওয়ার জন্য 384কে তোমার 2 গুণ 3 মানে 2 আর 3 জোড়াবিহীন, তার মানে মোট কত হইল 6, ওই 6 দ্বারা গুণ করতে হবে। অতএব ক্ষুদ্রতম সংখ্যা 6, 2 আর 3 গুণ কত 6, অতএব ক্ষুদ্রতম সংখ্যা 6। এখন 3 ঘ নাম্বারটা, এটা আছে কত 1470, এটাকে
মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। তার মানে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবা। 2 থেকে শুরু মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, এটাকে ভাগ করলে ভাগফল হয় 735। এটাকে 2 দিয়ে ভাগ যায় না, তাহলে 3 দিয়ে ভাগ দিবা। 3 দিয়ে ভাগ দিলে 735 বাই 245, 2 4 5, 2 4 5। আবার এই 2 4 5কে 5 দিয়ে ভাগ যায়, ভাগ দিলে হয় 49। 49কে 7 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ দিলে হয় 7। জাস্ট নিচে মৌলিক সংখ্যা চলে আসলে এখানে হিসাব শেষ। তারপর কি করবা? অতএব 1470 সমান আমরা লিখতে পারি এই সংখ্যাগুলোর গুণফল 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। তুমি এগুলা গুণ করলেও তো একবার 1470 হচ্ছে। তারপরে জোড়া বানাবা। 2 একটা আছে, জোড়া হয় না। 3 সিঙ্গেল, জোড়া হয় না। 5 সিঙ্গেল, জোড়া হয় না। কিন্তু 7 কিন্তু 2টা আছে, তার মানে জোড়া হয়। 7 গুণ কত? 7। তার মানে এই যে জোড়াবিহীন যেগুলো আছে এগুলারে গুণ করলে যে সংখ্যা হবে ওইটাই হলো কি? ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে তোমার কোনটা কোনটা জোড়াবিহীন? 2 3 5 জোড়াবিহীন। এখানে 2, 3 ও 5 জোড়াবিহীন। যদি 2 3 5 জোড়ায় থাকতো তার মানে সংখ্যাটা পূর্ণবর্গ হইতো। 2 3 5 কি নাই? জোড়ায় নাই। ওই কথাটা এখানে তুমি লিখে দিতে পারো যে 2, 3, 5, 2 3 5 যদি জোড়ায় থাকতো, জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। পূর্ণবর্গ সংখ্যা হতো। তার মানে পূর্ণবর্গ যদি জোড়ায় থাকতো পূর্ণবর্গ হতো। তার মানে পূর্ণবর্গ হওয়ার জন্য এই 2 3 5 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। সুতরাং পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য 1470 কে 2 3 গুণ কত? 5। 2 3 5 সমান কত? গুণগুলো কত হয়? 2 আর 3 গুণ 6, 6 আর 5 গুণ করলে 30। 30 দ্বারা গুণ করতে হবে। 30 দ্বারা গুণ করতে হবে। এইটাই বের করতে বলছো যে কত দ্বারা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা 30। ক্ষুদ্রতম সংখ্যা 30। এটা অ্যান্সার। এখন গ নাম্বারটা, তাহলে 2 দিয়ে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে হয় 7 9 3 5। এটাকে আবার ভাগ করলে 3 দিয়ে ভাগ যায়, ভাগ করলে ভাগফল হয় 2 6 4 5। এটাকে আবার ভাগ যায় তোমার 5 দিয়ে, 5 দিলে 529, 5 2 9। আবার 529কে ভাগ যায় 23 দিয়ে, ভাগ করলে হয় 23। 23 মৌলিক সংখ্যা। তাহলে হিসাবটা এখানে শেষ। অতএব 2 3 8 0 5 এইটা সমান লেখা যায় এগুলা 2 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ কত? 23। জাস্ট জোড়া বানাবা। তাহলে 3 গুণ 3 গুণ চিহ্ন দিয়ে তোমার 5 তো একা আছে, জোড়া হবে না, এটাও জোড়া হবে। তাহলে 23 গুণ কত? 23। 23 গুণ কত? 23। তো এখানে গুণনীয়ক 5 কি? জোড়াবিহীন। তাহলে 5 যদি জোড়ায় থাকতো
5 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। যদি জোড়ায় থাকলে পূর্ণবর্গ হতো, তার মানে এই সংখ্যাটা 5 দ্বারা গুণ করতে হবে। সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অতএব ক্ষুদ্রতম সংখ্যা 5। 4 নং দেখো লেখা আছে কি, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এই যে সংখ্যাগুলো আছে এগুলারে এখন মানে এইটা ছিল বলছিল যে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা, মানে নিয়ম একই রকম ভাবে আমরা করব। মিল আছে এই অঙ্কের সাথে, খুব মিল আছে। যেমন 4-এর কোয়াট দেখো কিভাবে করি, কতটা মিল তুমি বুঝতে পারবা। এখানে কত আছে, 972 972 আছে। এই 72কে আমরা এইভাবে করবো, এইটাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। সো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায়, কারণ শেষে জোর আছে, তার মানে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ করলে 486, 486 কে 2 দিয়ে ভাগ করলে 243, 2 দিয়ে ভাগ যাবে না। এখন এটারে ভাগ যায় 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে 81, 81 এটা 3 দিয়ে ভাগ তাহলে হয় 27, 27 কে 3 দিয়ে ভাগ করলে হয় 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে হয় 3। এখন অতএব 972 এটা সমান আমরা কত লিখতে পারি, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 হলো 5টা, 3 গুণ 3 গুণ 3 গুণ কত 3, 5টা 3। সো এটাকে এখন আমরা জোড়া বানাবো, 2 গুণ 2, 3 গুণ 3, আবার 3 গুণ 3। একটা 3 জাস্ট জোড়বিহীন আছে। এখন এই একটা 3কে আমরা যদি সরাইতে পারি তাহলে এটা কিন্তু তোমার পূর্ণবর্গ হয়ে যাবে, এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ হবে। গুণনীয় তার মানে 3 দ্বারা ভাগ করতে হবে জাস্ট। সুতরাং লিখে দিবা যে এটা জোড়াবিহীন থাকবে, জাস্ট লিখে দিবা যে সুতরাং যে এখানে 3 কি জোড়াবিহীন বা জোড়াবিহীন, এটা লিখবা আগে, জোড়াবিহীন। 3 জোড়াবিহীন, হয়তো আরেকটা 3 গুণ করতে হবে অথবা 3 দিয়ে 3কে সরাইতে হবে, সরানোর জন্য ভাগ করতে হয়। 3 জোড়াবিহীন, সুতরাং 972কে পূর্ণবর্গ সংখ্যা বানানোর জন্য 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলেই কিন্তু এটা পূর্ণবর্গ হবে। আমি একটু বুঝাচ্ছি তারপরে দেখো। ক্ষুদ্রতম সংখ্যা তোমার পূর্ণবর্গ সংখ্যার এগুলা জোড়ায় থাকে। যদি পূর্ণবর্গ, এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হইতো এরকম যে গুণনীয়কগুলো এগুলো জোড়ায় থাকতো। সো এইটা জোড়া আছে, এটা জোড়া আছে, কিন্তু এটার তো জোড়া নাই, তাহলে এইটাকে সরাইতে হবে। তুমি কোনো কিছুকে সরানোর জন্য, ধরো এই 3কে সরানোর জন্য, ধরো 3 গুণ 5 গুণ 10 আছে, তুমি এই 3কে সরাইতে চাও, তাহলে নিচে একটা 3 দিয়ে ভাগ করতে হবে। এই সম্পূর্ণ অংশে 3 দিয়ে ভাগ করলে এই 3 কাটা যাবে, তখন থাকবে কত 5 আর কত 10 থাকবে। তখন এটার হয়তো সরাইতে হবে, অথবা ধরো আরেকটা 3 আনলে এইটাও জোড়া হয়ে যাইত। ঠিক আছে, তো যাই হোক, এইটাই ক্ষুদ্রতম সংখ্যা কত 3, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা 3, এটাই অ্যান্সার। এইভাবে তোমার এই 4-এর খ নাম্বারটাও করবো। দেখো 4-এর খ,
এখন এই খ নাম্বারটা 405, তো এটা করব। দেখো 4 খ 4 শূন্য কত আছে 5 6, এটাকে আমরা যদি 2 দিয়ে দিই তাহলে হয় 2 0 2 8, আবার এটাকে 2 দিয়ে দিলে 1 0 1 4, আবার এটাকে 2 দিয়ে দিলে ভাগ করলে ভাগফল হয় 5 0 7, আবার এটাকে যদি তুমি 3 দিয়ে দাও তাহলে হবে 1 5 0 7 1 6 কত 9, আবার এটাকে 13 দিয়ে ভাগ করলে ভাগফলটা হয় কত 13। তারপরে অতএব 4 0 5 6 এটা সমান কত কত হয় 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ কত 13 গুণ কত 13। বলবা যে এইটা সমান কিভাবে, এগুলা হচ্ছে তুমি এই সবগুলারে গুণ করলে দেখবা যে 4056 হয়, তার মানে 4056 সমান এই অংশটা লেখা যায়। তারপরে জোড়া বানাবা 2 গুণ তার মানে জোড়াবিহীন থাকতেছে কত 2 আর 3, ওইটা এখানে লিখবা যে এখানে গুণনীয়ক, এগুলাকে বলা হয় কিন্তু গুণনীয়ক, এখানে গুণনীয়ক 2 3, গুণনীয়ক 2 ও 3, 2 ও 3 জোড়াবিহীন, 2 ও 3 কি জোড়াবিহীন, 2 ও 3 হলো জোড়াবিহীন। সুতরাং 4 0 5 6 কে পূর্ণবর্গ সংখ্যা বানানোর জন্য এটা গুণ করলে কত হয় 2 গুণ 3 করলে কত হয় সমান কত হয় 6, 6 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। অতএব ক্ষুদ্রতম সংখ্যা 6, এটা হলো অ্যান্সার। এরপরে গ নাম্বার আছে 2 1 9 5 2, এটার মৌলিক গুণনীয়ক গুলা বের করবা, 2 দিয়ে ভাগ করলে 1 0 9 7 6, আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 5 4 8 8, আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 2 7 4 4, এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 1 3 7 2, এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 6 8 6, এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 3 3 4 3, এটাকে আবার 2 দিয়ে ভাগ যায় না, 7 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ করলে হবে তোমার 49, 49কে 7 দিয়ে ভাগ করলে হবে কত 7। তো 1 2 3 4 5 6, 6টা হচ্ছে আর 3টা হচ্ছে। তো কি করবা, অতএব 2 1 9 5 2 সমান লেখা যায় কত 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 6টা আর 7 হলো 3টা। ঠিক আছে, এখন জোর বানাবা 2 আর 2 জোর 2 আর 2 2 আর 7 গুণ 7, জাস্ট একটা 7 জোড়বিহীন থাকে, জাস্ট লিখবা যে এখানে গুণনীয়ক 7 জোড়াবিহীন, ঠিক আছে, 7 কি জোড়াবিহীন। তো সুতরাং 7
কোন সংখ্যা? 21 9 5 2। এত সংখ্যাটিকে পূর্ণবর্গ বানানোর জন্য 7 দ্বারা ভাগ করতে হবে। 7 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে, তাই এটা পূর্ণবর্গ হয়ে যাবে। অতএব ক্ষুদ্রতম সংখ্যা কত? 7। এখন একটা জিনিস আমি লক্ষ্য করি, তোমার বুঝাই যে যেমন 25 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তুমি এটা যদি মৌলিক গুণনীয়ক বের করতে, তাহলে 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5। তার মানে কত হচ্ছে? 5 আর 5 আসলো, তার মানে 5 গুণ কত? 5, যে একটা জোড়া। দেখছো? তার মানে 25 থেকে আমরা পাইলাম কত? 5 গুণ 5। 25 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে পূর্ণবর্গ সংখ্যাগুলার মৌলিক গুণনীয়ক গুলা কিন্তু জোড়ায় হয়। সো এই জন্যই যেমন এইখানে সবটি জোড়া আছে, কিন্তু যা 7 জোড় নাই, 7 কিন্তু জোড়বিহীন। কিন্তু 7কে জোড়া বানাইতে হবে। জোড়া বানানোর জন্য আরেকটা 7 দিয়ে গুণ করতে হয়, অথবা এই 7কে সরাইতে হবে, এই জন্য 7 দিয়ে ভাগ করতে হয়, 7 কাটা যাবে, এই আর কি। যাই হোক, অঙ্ক এখানে কিন্তু একটা 7 ছিল। যাই হোক, সো এই হলো তোমার অঙ্কের সমাধান। এরপরে পরেরটা আমরা পড়ি 5 নং। দেখো 5 নং বলছে, এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? জাস্ট এইটাকে ভাগের সাহায্যে বর্গমূলটা নির্ণয় করতে হবে এইটার, তাহলেই তুমি কিন্তু পেয়ে যাবা উত্তর। দেখো 5 নং, জাস্ট এই সংখ্যাটা উড়াচ্ছি। 4 6 3 9। নিয়ম কি? ডান দিক থেকে জোড়া বানাবো, এই যে এক জোড়া, এই আর এক জোড়া। এখানে এমন সংখ্যা লিখবা যার বর্গ করলে যেন 46-এর সমান হয়, মানে এই বাম দিক থেকে আবার আসতে হয়, কিন্তু মানে 46-এর সমান হয়। যদি আমরা এখানে আমরা দেখছি যে তোমার 5-এর বর্গ করলে কিন্তু হয় কত? 25। একটু বড় সংখ্যা থেকে দেখলাম, 1 2 দিয়ে করলে তো কাছাকাছি হবে না। 5 স্কয়ার মানে কত? 25। এই পাওয়ার যত ওই সংখ্যাটা ততটা গুণ। পাওয়ার 2 মানে 5 গুণ করতে হবে, 2টা 25 হয়েছে। তার মানে এখানে 5 লিখলে হচ্ছে 25, তার মানে 46-এর নিচে আমরা 25 লিখতে পারবো কি? আর দেখবো যা 46-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবা। 6 স্কয়ার মানে কত? 36। আচ্ছা, 7 স্কয়ার মানে কত? 49। তাহলে তো বেশি হয়ে যাচ্ছে, তার মানে 6 নিতে হবে। তাহলে এখানে আমরা 6 লিখলাম, আর 6 স্কয়ার মানে কত? 36। ওই 36 এখানে লিখতে হবে, মানে এটার বর্গটা এখানে লিখতে হবে। 6-এর বর্গ কত? 36 এখানে লিখতে হবে। আমরা 7 কেন লিখলাম না? কারণ 7-এর বর্গ হলে হয় 49। 7 স্কয়ার মানে 49, মানে 7 দুইটা 7 গুণ করলে, মানে 6-এর সাথে আরেকটা 6 গুণ করলে যে 36 এটা এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে বিয়োগ করলে এখানে হচ্ছে কত? 46। 46 থেকে এটা বিয়োগ করলে 6 থেকে 6 বিয়োগ করলে 0, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তার মানে 10। আর এখানে উপর থেকে একটা জোড়া নামাবো, যে 3 9। পরে 6-এর দ্বিগুণ এখানে লিখবো। 6-এর দ্বিগুণ কত? 12। 12 এখানে লিখলাম। এখানে এমন সংখ্যা লিখবো যেন 1039-এর কাছাকাছি হয়। মানে এখানে এমন সংখ্যা লিখবো, আবার ওইটারে ওই সংখ্যাকে যেমন 1 2 এইখানে যদি আমি 8 লিখি, 8 আবার 8 দিয়ে আবার গুণ করি, তাহলে কিন্তু হয় কত? হয় 1024। 1024 হয়, কাছাকাছি যাচ্ছে। তোমরা ওইভাবে চেক করবা। তার মানে 8 এখানে লিখলে আবার 8 দিয়ে এটারে গুণ করলে হয় 1024, মানে 1039-এর কাছাকাছি যাইতে হবে। এর থেকে এটা বিয়োগ করলে হয় কত? 15। ঠিক আছে, বিয়োগ করলে হয় বিয়োগফল 15। তো এখানে 8 লিখছে, এখানে তোমার 8 লিখতে হবে। এখন এইখান থেকে এটা কিন্তু ছোট, তার মানে এটা কিন্তু অবশিষ্ট। তো 15 কিন্তু অবশিষ্ট। যদি এখানে শূন্য হইতো, মানে কোনো অবশিষ্ট থাকতো না, তার মানে আমরা বুঝতে পারতাম যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না, এটা পূর্ণবর্গ সংখ্যা বানাইতে হইলে 15 রাখা যাবে না, মানে 15 রাখা যাবে না। এটাই লিখবা যে পূর্ণ অবশিষ্ট থাকে। এখানে 4 6 3 9 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে নির্ণয় মুখস্থ হবে। নির্ণয় করতে গিয়ে
15 অবশিষ্ট 15 অবশিষ্ট থাকে, 15 কি থাকে? অবশিষ্ট থাকে। তার মানে এই 15 যদি বাদ দিতাম প্রদত্ত সংখ্যা থেকে, অতএব প্রদত্ত সংখ্যা হতে 15 বাদ দিলে প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা, বিয়োগ মানে তো বাদ দেওয়া সংখ্যা হবে। অতএব ক্ষুদ্রতম সংখ্যা 15। অতএব ক্ষুদ্রতম সংখ্যা 15। এটাই কি অ্যান্সার। তারপরে 6 নং দেখো, এটা কি বলছে যে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, জাস্ট এইটাও ভাগের সাহায্যে বর্গমূলটা নির্ণয় করবা। সেম তোমার বিয়োগ বলুক আর যোগ বলুক, তুমি কি করবা? ভাগের সাহায্যে বর্গমূলটা নির্ণয় করবা। তাহলে আমরা কত দেওয়া আছে? 5 6 0 5। আগে এটা উঠাইলাম, জোড়া বানাবো। এই এক জোড়া, এই এক জোড়া, দুইটা জোড়া। এখানে কিন্তু একটু ফাঁকা আছে মাঝখানে, একটু বুঝো, খাড়া দাগ দিবা। 56, তাই না? তার মানে 7 গুণ 7 কত হয়? 56 হয়। তার মানে এখানে 7 লিখবো। আর 8 আর 64 হয়, 56 থেকে বড় হয়, তাহলে 8। তার মানে আমরা 7 লিখলাম। আর 7 সাথে আরেকটা 7, মানে 7 বর্গ হইল কত? 49। ওইটা এখানে লিখলাম। পরে এ থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে হবে কত? 7 আছে কত হইলে 9 আছে কত হইলে 16, 7 হলো। সো তারপরে এখানে 0 5 আছে, 0 5 নামাইলাম। এটার দ্বিগুণ কত? 14, এখানে লিখলাম। এখানে এমন যা লিখবো এটার কাছাকাছি হয়। এখানে আমরা ওই রকম 4 পাইছি। 4 দিয়ে আবার এটার গুণ করলে হয় 576। পরে বিয়োগ করলে হয় 129। আর এখানে 4 লিখছে, এখানেও 4 লিখতে হবে। তো 129 কি থাকতেছে? অবশ্যই থাকবে। তার মানে এই সংখ্যাটা অবশ্যই থাকলে এটা পূর্ণবর্গ না। এই সংখ্যাটা কি না? পূর্ণবর্গ না। জাস্ট কি করবা? লাস্টে লিখবা যে যেহেতু ভাগশেষ এত আছে, যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 আছে। কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে এদের সাথে কোনো ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ, তখন এর বর্গমূল হবে 75। তো 5 6 0 5 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।
এবং তখন এর বর্গমূল হবে এখন দেখো অবশিষ্ট থাকা অবস্থায় বর্গমূল কিন্তু কত, অবশিষ্ট থাকা অবস্থায় কত 74, যখন আরেকটু এটা বড় হবে তখন এটা হয়ে যাবে কিন্তু 75। ওইটাই এখানে আমরা লিখবো, তখন এর বর্গমূল হবে কত 75, বর্গমূল হবে কত, লিখবো যে 74 যোগ কত 1 সমান হইল 75। ঠিক আছে, অতএব 75 এর বর্গ মানে কি, এই 75 সাথে আরেকটা 75 গুণ, ঠিক আছে, বর্গ এত সমান কত 5 6 গুণ করলে হয় 5 6 2 5। ক্ষুদ্রতম সংখ্যা তোমার এই সংখ্যা থেকে 5 6 2 5 এই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে প্রশ্নে দেওয়া যে সংখ্যা 5 6 0 5, এটা থেকে এটা বিয়োগ করলে হয় 20। অতএব ক্ষুদ্রতম সংখ্যা 20 যোগ করতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের সমাধান।